প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো যাচ্ছে। সেই প্রস্তুতিরই একটি অংশ হিসেবে তামাদি আইনের উপর একটি ভিডিও তৈরি করেছি, যা হচ্ছে এক নজরে তামাদি আইন। এই ভিডিওটি দেখে আপনি খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ তামাদি আইনের উপর একটি ভালো ধারণা পাবেন। আশা করি উপকৃত হবেন, তাই না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে শুরু করছি। প্রথমে তামাদি আইনের পরিচিতি। ১৯০৮ সালের ৯ নং আইন এটি প্রকাশিত হয় ৭ আগস্ট ১৯০৮, তবে কার্যকর হয় ১লা জানুয়ারি ১৯০৯। এখানে মোট ধারা আছে ২৯টি, মোট অনুচ্ছেদ আছে ১৮৩টি, মোট তফসিল ৩টি। প্রকৃতি বা এটা হচ্ছে পদ্ধতিগত আইন। তামাদি অর্থ হচ্ছে বিলুপ্তি বা অচল। তারপরে জানবো তামাদি কি। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না করলে মামলা অকার্যকর হয়ে যায়। যদি এমন ভাবে বলি, সময় মিস তো মামলা ডিসমিস, অর্থাৎ সময় চলে যাওয়ার পরে মামলাটা আর করা যায় না বা মামলাটা ডিসমিস হয়ে যায়। দেন আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, এটাকে আপনি সাজেশনও বলতে পারেন। এই ধারাগুলো, সব ধারাগুলোই আপনার পড়া উচিত, কারণ এখানে তো খুব অল্প ধারা, মাত্র ২৯টা ধারা, তবে এই ধারাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাই এই ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধারা ৩ হচ্ছে তামাদি শেষে মামলা খারিজ। ধারা ৫ হচ্ছে বিলম্ব মওকুফ সংক্রান্ত। ধারা ৬ বৈধ অপারগতা বা আইনগত অক্ষমতা। ধারা ৮ বিশেষ ব্যতিক্রম। ধারা ৯ সময় একবার শুরু হলে চলবে। ধারা ১৪ রং কোর্ট, মানে হচ্ছে ভুল আদালতে মামলা দায়ের। ধারা ১৮ হচ্ছে প্রতারণা। ধারা ১৯ দায় স্বীকার। ধারা ২০ আংশিক পরিশোধ। ধারা ২৩ হচ্ছে অবিরাম চুক্তিভঙ্গ। ধারা ২৬ সুখাধিকার। ধারা ২৮ জবরদখল। এখন এই ধারাগুলো নিয়ে সামান্য বিস্তারিত, মানে কিছুটা বিস্তারিত পড়ব। ধারা ৩-এ আছে তামাদি উত্তীর্ণ মামলা আদালত খারিজ করবে। এটা হচ্ছে আদালত নিজ উদ্যোগে বিবেচনা করবে, বিবাদী আপত্তি না করলেও খারিজ হবে। মানে কোনো একটা মামলার যদি তামাদির সময় অতিক্রান্ত হয়, এটা যদি কেউ আদালতে দায়ের করে, তাহলে আদালত নিজ বিবেচনায় এটাকে খারিজ করে দেবে। এক্ষেত্রে যদি বাদী মানে বিবাদী আপত্তি করে এবং নাও করে। এখানে এমসিকিউতে একটা টিপস হচ্ছে এখান থেকে আসতে পারে। ধারা ৩ হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। এরপরে চলে যাব ধারা ৫। ধারা ৫-এর বিষয়বস্তু হচ্ছে বিলম্ব মওকুফ যথেষ্ট। বিলম্ব মওকুফ অনেক ক্ষেত্রে, এই বিলম্ব মওকুফটা আগে বলে নিই, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন এবং এখানে লেখা নাই দরখাস্তর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এই যদি আপিল বা রিভিউ করার একটা সময়সীমা থাকে, এই সময়সীমা যদি কোনো যথেষ্ট কারণ থাকে, যে অসুস্থতা, সরল বিশ্বাসে ভুল আদালতে দায়ের, কৌশলীর ভুল অর্থাৎ উকিলের ভুল, বা কারাবাসে থাকেন, এই সমস্ত যথেষ্ট কারণে যদি আপনার দেরি হয়, সেক্ষেত্রে আপনি ৫ ধারায় বিলম্ব মওকুফের জন্য আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই বেশি এমসিকিউ আসে যে ৫ ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা মনে রাখবেন। বৈধ অপারগতা, আইনগত অক্ষমতা বা লিগ্যাল ডিসএবিলিটি, এই ইংরেজিটাও অনেক সময় জানতে হবে। তো ধারা ৬-এ আছে বৈধ অপারগতা। ৩টি কারণে আপনি বৈধ অপারগতা, অর্থাৎ আপনার তামাদির সময় স্থগিত থাকতে পারে। ৩টি হচ্ছে নাবালকত্ব, উন্মাদ আর হচ্ছে নির্বুদ্ধিতা। তবে অপারগতা শেষ হলে তামাদি শুরু হবে। এরপরে আসবো ৮ ও ৯ ধারা। ধারা ৮-এ হচ্ছে বিশেষ ব্যতিক্রম। ধারা ৮-এ বিশেষ ব্যতিক্রম হচ্ছে ৬ ও ৭ ধারার ব্যতিক্রম। যেমন অগ্র করায়ের মামলার ক্ষেত্রে যদি আপনি ৬ ধারার নাবালকত্ব, উন্মাদ বা নির্বুদ্ধিতা ও থাকে, সেক্ষেত্রেও আমাদের সময় বন্ধ থাকবে না, মানে স্থগিত থাকবে না। এরপরে ধারা ৯ হচ্ছে সময় একবার শুরু হলে চলতে থাকবে, অর্থাৎ তামাদির সময় যদি একবার শুরু হয়ে যায়, এটা আর বন্ধ হবে না কোনো রকম কোনো ডিসএবিলিটি বা অন্য কোনো কারণে। আর এই ৯ ধারার ব্যতিক্রম হচ্ছে ধারা ১২ থেকে ১৬। ধারা ১২ থেকে ১৬-তে কি আছে? ধারা ১২ থেকে ১৬ হচ্ছে তামাদির সময় হিসাব, অর্থাৎ কিছু ক্ষেত্রে তামাদির সময় স্থগিত থাকতে পারে। যেমন হচ্ছে আইনানুগ কার্যধারায় ১২-তে বলা হচ্ছে আইনানুগ কার্যধারায় যে পরিমাণ সময় হিসাব থেকে বাদ দিতে হবে, অর্থাৎ কোনো মোকদ্দমা আপিল কিংবা আবেদনের জন্য নির্ধারিত তামাদির সময় হিসাব করতে যেদিন থেকে ওই সময় হিসাব করতে হবে, সেদিন বাদ দিতে হবে। তারপরে মামলার কাগজ পাত্র বা রায় পেতে যদি দেরি হয়, ওই দিনটাও অনেক সময়
ওই দিনটাও বাদ যাবে। তারপরে এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে যদি কোনো মামলা দায়ের করা হয়, তাহলে এর জন্য যে সময়ক্ষেপণ হয় সেক্ষেত্রেও আপনার ওই সময়টি বাদ যাবে, তামাদি গণনা থেকে বাদ যাবে। তারপরে বাংলাদেশ এবং অপরাপর এলাকা থেকে আসতে যদি দেরি হয়, এখনকার দিনে এরকম হয় না, যদি হয় সেক্ষেত্রেও এইগুলো বাদ যাবে। এরকম কতগুলো কারণ আছে, 12 থেকে 16। এইটা হচ্ছে 9 ধারার ব্যতিক্রম। এরপরে চলে আসবো যে 18 ধারা হচ্ছে প্রতারণা। প্রতারণা জানার দিন থেকে সময় শুরু। যদি কোনো চুক্তি বা কোনো ডিডে প্রতারণা হয়ে থাকে, প্রতারণার মধ্যে এই প্রতারণার বিষয়টি বাদী বা বিবাদী যেদিন জানতে পারবে সেদিন থেকে হচ্ছে তামাদি গণনার মেয়াদ শুরু হবে। ধারা 19 হচ্ছে দায় স্বীকার। যদি কোনো পক্ষ লিখিত স্বাক্ষরিত হতে হবে, নতুন তামাদি শুরু হবে। যদি কোনো পক্ষ ভাবে লিখিতভাবে দায় স্বীকার করে, সেক্ষেত্রে যেদিন থেকে এই লিখিত দেবে সেদিন থেকেই হচ্ছে তামাদির নতুন তামাদি মেয়াদ শুরু হবে। আংশিক পরিশোধ বা আংশিক পরিশোধ হচ্ছে ধারা 20। আংশিক পরিশোধ তো কোনো একটি ক্ষেত্রে যদি কোনো ঋণ বা অন্য কোনো কারণে বাদী বা বিবাদী কেউ, মানে যে কোনো এক পক্ষ যদি কোনো ঋণ আংশিক পরিবর্তন করে, তাহলে যেদিন পরিশোধ করবে আংশিক পরিশোধ করে, তবে যেদিন পরিশোধ করবে সেদিন থেকে নতুন ভাবে তামাদির মেয়াদ শুরু হবে। এরপরে আসবো ধারা 23, অবিরাম চুক্তিভঙ্গ। এই ধারাটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় এমসিকিউ এসে থাকে। তো হচ্ছে অবিরাম চুক্তিভঙ্গ মানে প্রতি মুহূর্তে নতুন তামাদি। যদি একটা এমন একটা চুক্তি হয়, অনেকগুলো শর্ত থাকে, আর যদি কোনো পক্ষ এই শর্তগুলো একের পর এক ভাঙতে থাকে, দেখা যাচ্ছে যে চুক্তির 1 মাস পরে একটা তামাদি শর্ত ভঙ্গ করলো, সেক্ষেত্রে ওই দিন থেকে আবার নতুন ভাবে তামাদির দিন গণনা শুরু হবে। এরপরে দেখা যাচ্ছে 6 মাস পরে যদি আবার নতুন একটা শর্ত ভঙ্গ করে, তাহলে সেই 6 মাস পর থেকে আবার নতুন করে তামাদি মেয়াদের গণনা শুরু হবে। এরপরে আসবে হচ্ছে ধারা 26। এই পর্যায়ে 26 ধারা নিয়ে আলোচনা করব। 26 ধারা হচ্ছে সুকাধিকার বা ব্যবহার সত্ত্ব বা ইজমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে এখানে লেখা আছে 20 বছর, আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। এখন আমি একটু বিস্তারিত বলবো। যেখানে হচ্ছে আলো বাতাসের প্রবেশ, ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার কিংবা অপর কোনো সুখাধিকার যদি কোনো ব্যক্তি 20 বছর ধরে নিরঙ্কুশ এবং অলঙ্ঘনীয়ভাবে ব্যবহার করে থাকে, তবে সেটা তার অধিকারে পরিণত হবে। আর সেই সম্পত্তি যদি সরকারি সম্পত্তি হয়, তবে সেটা হতে হবে 60 বছর। এরপরে ধারা 28 হচ্ছে জবরদখল। আহ, যা হচ্ছে তামাদি মেয়াদ 12 বছর। জবরদখলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো দখলীয় সম্পত্তি বিনা বাধায় 12 বছর ধরে ব্যবহার করে থাকে, তাহলে সেইটার বাদী তার অধিকার বিলুপ্ত হবে, বাদীর অধিকার বিলুপ্ত হবে এবং বিবাদী অধিকার জন্ম নেবে, অর্থাৎ বিবাদী সেই সম্পত্তির মালিকানা পাবে। এরপর আসছে হচ্ছে গুরুত্বপূর্ণ কতগুলো অনুচ্ছেদ। আপনারা জানেন 183টি অনুচ্ছেদ আছে। সেই 183টির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, নিচে আরো কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা আছে। তো অনুচ্ছেদ নাম্বার 3, দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, যেটা তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 নং ধারা। 91 ধারা হচ্ছে দলিল বাতিল, 3 বছর তামাদি মেয়াদ। সুনির্দিষ্ট চুক্তি বলবতের হচ্ছে 1 বছর। চুক্তি প্রত্যাহার 114 অনুচ্ছেদ ও 1 বছর। তারপর হচ্ছে 120, যেখানে তামাদির বিধান নেই সেক্ষেত্রে 6 বছর হবে। 142 হচ্ছে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার 12 বছর। এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা। 150, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল হচ্ছে, এটা হবে 7 দিনের মধ্যে আপিল করতে হবে। 157 হচ্ছে খালাস আদেশের বিরুদ্ধে আপিল, এটা হচ্ছে 6 মাস। 176 হচ্ছে মৃত বাদীর বৈধ প্রতিনিধির পক্ষভুক্ত হতে হবে 90 দিনের মধ্যে। 177 হচ্ছে মৃত বিবাদীর বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে হচ্ছে 90 দিনের মধ্যে। এরপরে চলে আসবো যে কিছু ইঙ্গিত, মানে এগুলো কিছু টিপস বা ট্রিক্স, যেগুলো দেখলে আপনি সহজে ধরে ফেলতে পারবেন যে তামাদি মেয়াদ কত। যদি আপনার প্রশ্নে আসে যে অগ্রক্রয় সংক্রান্ত, তাহলে সেক্ষেত্রে হবে 1 বছর। সেই ধরনের কতগুলো আছে, যেমন বিক্রয় রদ সংক্রান্ত 1 বছর, মানহানির মামলার তামাদি মেয়াদ 1 বছর, ক্ষতিপূরণ থাকলে উল্লেখ থাকলে সেক্ষেত্রে 1 বছর, তারপরে সুনির্দিষ্ট চুক্তি বলবৎ থাকলে 1 বছর, চুক্তি প্রত্যাহার সংক্রান্ত হলে 1 বছর, চুক্তি সংক্রান্ত থাকলেই 1 বছর হবে।
এরপরে হচ্ছে ৩ বছর, কিছু ক্ষেত্রে যেমন দলিল সংক্রান্ত, অর্থ সংক্রান্ত হলে সেক্ষেত্রে হচ্ছে ৩ বছর মেয়াদ তামাদি, যেমন দলিল বাতিল ৩ বছর, অর্থ আদায় ৩ বছর, দেনমোহর ৩ বছর, প্রতারণা হচ্ছে 3 বছর, জাল দলিল ঘোষণা সেক্ষেত্রেও 3 বছর, দলিল উল্লেখ থাকলে ৩, অর্থ উল্লেখ থাকলে ৩ বছর। এরপরে হচ্ছে ৬ বছর ঘোষণামূলক মামলার ক্ষেত্রে হচ্ছে ৬ বছর, নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে ৬ বছর, আর যে ক্ষেত্রে কোনো বিধান নেই তামাদি আইনে সেক্ষেত্রে হচ্ছে ৬ বছর। এরপরে ১২ বছর হচ্ছে সত্ত্বসহ দখল পুনরুদ্ধারের মামলা হবে ১২ বছর, জবরদখলের তামাদি মেয়াদও ১২ বছর, ডিক্রি জারিরও তামাদি মেয়াদ ১২ বছর। এরপরে কতগুলো আপিল সংক্রান্ত বিষয় আছে যেগুলো খুবই বেশি এমসিকিউতে আসে, হচ্ছে মৃত্যুদণ্ডের আপিল করতে হবে ৭ দিনের মধ্যে, জেলা জজ আয়েজের আদালতে আপিল করতে হবে ৩০ দিনের মধ্যে, হাইকোর্টে ফৌজদারি আপিল করতে হবে ৯০ দিনের মধ্যে, হাইকোর্টে দেওয়ানি আপিল হলে হবে হচ্ছে ৯০ দিন, আর ফৌজদারি আপিল ৬০ দিন, দেওয়ানি আপিল ৯০ দিন, খালাস আদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে ৬ মাস। এখন আরেকটা ট্রিক্স হচ্ছে ১ বছর কন্ট্রাক্ট টর্ট মানে চুক্তি সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেটার আমাদের মেয়াদ ১ বছর, মানি ডকুমেন্ট অর্থ বা দলিল সংক্রান্ত হলে ৩ বছর, ডিক্লারেশন মানে ঘোষণা বা ইনজাংশন মানে নিষেধাজ্ঞা সংক্রান্ত হলে ৬ বছর, প্রপার্টি দখল বা পুনরুদ্ধার সংক্রান্ত হলে ১২ বছর, মানে সম্পত্তি। এখন এক লাইনে আমরা রিভিশন দিব এতক্ষণ যা পড়লাম। ধারা ৫ ডিলে কন্ডোনেশন অর্থাৎ হচ্ছে বিলম্ব মওকুফ, ধারা ৫, ধারা ১৮ প্রতারণা, ধারা ২৩ অবিরাম চুক্তি ভঙ্গ সংক্রান্ত, ধারা ২৬ সুখাধিকার বা ইজমেন্ট, ধারা ২৮ মানে জবরদখল। এখন কিছু ধারার কথা বলবো যে ধারাগুলো থেকে বিগত সালে বেশি বেশি এমসিকিউ আসে। ধারা ৩, ধারা ৫, ধারা ৯, ধারা ১৪, ধারা ১৮, ধারা ১৯, ধারা ২৩, ধারা ২৬, ধারা ২৮। তো শেষ কথা হলো তামাদি আইন হচ্ছে সময়ের খেলা, সময় মিস হলে মামলা ডিসমিস। তাছাড়া একটা বিষয় শেষে বলি যে ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, তবে দেওয়ানি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। তবে ফৌজদারি বা দেওয়ানি উভয় হচ্ছে মামলার আপিল, রিভিউ, রিভিশন অথবা দরখাস্তর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। তো ধারাগুলো গ্রুপ করে পড়বেন এবং গ্রুপের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ মুখস্থ করবেন। ধন্যবাদ সকলকে। এরপরে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে হচ্ছে কিভাবে অনুচ্ছেদগুলো আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে